ঘট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বিগত কয়েকদিন ধরে বারবার আমরা প্রশ্ন করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায়, কোথায় মনে হচ্ছে বিপদ ঘনাচ্ছে, কোন জায়গায়। আজ বোধহয় একটু একটু করে স্পষ্ট হচ্ছে। গতকাল ফুরফুরা শরীফ থেকে ফিরে আসার পর আরো বেশি সমীকরণটা স্পষ্ট হয়ে গেছে। আমি স্বর্ণালী সরকার প্রতিদিন বলেছি, এর আগে একাধিক ঘটনা তুলে ধরেছি সরস্বতী পুজো, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে তুলে ধরেছি, কার্তিক পুজো নিয়ে অশান্তি হলেও তুলে ধরেছি, এমনকি দোল বা হোলিতে সেখানে কোন কোন জায়গাতে অশান্তির আবহ তৈরি করা হয়েছিল এবং সেখানে পুলিশের কি অসাধারণ ভূমিকা ছিল তাই নিয়েও যখন বিরোধীর অভিযোগ করেছেন সেটাও তুলে ধরেছি। যদিও বিধানসভায় বিরোধীদের অভিযোগ তুলে ধরার কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারীদের বক্তব্য যে যখনই বিধানসভাতে এই নিয়ে কথা বলতে যাওয়া হয় তখনই তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়। এমনকি আজকে নবতম সংযোজন হচ্ছে যে মুলতবি প্রস্তাব নিয়ে এসেছে বিজেপির বিধায়করা, সেখানে যেখানে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে সেখানে হিন্দু শব্দ কেটে দেওয়ার কথা বলা হয়েছে। কেটে দেওয়া হয়েছে নাকি বিধানসভায় আমি জানি না যে আসলে ভয়টা কোন জায়গায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সত্যি জানতে ইচ্ছে করছে আপনার কোন জায়গায় ভয় হচ্ছে। সবাই মিলে দলে দলে মহাকুম্ভে চলে গেলেন, সেই জন্য আপনি ভয় পেয়ে গেলেন কি? সেই জন্য আপনাকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে হলো কি? চারিদিকে পোস্টার পড়ছে হিন্দু হিন্দু ভাই ভাই, সেই জন্য কি আপনি ভয় পেয়ে গেলেন? হিন্দু হিন্দু ভাই ভাই হলে, হিন্দু হিন্দু ভাই ভাই এর পোস্টার পড়লে আপনার ভয় করা শুরু হয়। আপনার তখন মনে হয় যে আবার একটু গুরুত্ব দিয়ে আমার দুধেল গাইদের, কোট আনকোট দুধেল গাইদের বলতেও খারাপ লাগছে, কিন্তু আপনি নিজে যখন বলেছেন তখন আমাদের খারাপ লাগার আর কোনো জায়গা নেই। আপনার কোন জায়গায় ভয় লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী? মাননীয় আপনার কোন জায়গায় ভয় লাগছে যে এতদিন পর্যন্ত টুকটাক এদিক ওদিক করে বিভিন্ন জায়গাতে যখন পুজোর ওপরে কোপ পড়তো, পাড়ায় পাড়ায় লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, এমনকি শীতলা পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো, আর নিউজ মিডিয়া সেগুলোকে সেন্সিটিভ বা স্পর্শকাতর বলে সেই খবরগুলো দেখাতো না। এখন আমরা দেখাচ্ছি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে যা ঘটনা ঘটেছে সেই অভিযোগগুলো অন্তত তুলে ধরেছে। সেই জায়গা থেকে আপনার ভয় করা শুরু হলো যে না, এবার তো আর কিছু চেপে রাখা যাবে না। আপনার কোন জায়গায় ভয় করছে মাননীয়া? আপনার দুধেল গাই, কোট আনকোট, যাদেরকে আপনি দুধেল গাই বলেছেন, আপনার ভোট ব্যাংক, কোট আনকোট আপনার সংরক্ষিত নির্দিষ্ট ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক আর আপনার কাছে থাকছে না। সেই ভোট ব্যাংক বিদ্রোহী হয়ে যাচ্ছে। কেউ বলছেন আপনি নাকি বেইমানি করেছেন, কেউ বলছেন নাকি 1000 টাকা দিয়ে 1000 টাকা পেয়ে যারা হাত তুলে দোয়া করেন আপনার জন্য, আপনি তাদের দিকে তাকান না, আপনি 1200 টাকা অন্য লোককে দেন। আপনার দলের নেতা মন্ত্রী, আপনার সমর্থক, আপনার কোট আনকোট আপনার ভাষায় দুধেল গাই, তারা কি আপনার কথা শুনে চলছেন না? বিরোধী হয়ে গেছেন, বিদ্রোহী হয়ে গেছেন, আপনার সমালোচনা করা শুরু করছেন, তাই ভয় পাচ্ছেন আপনি মাননীয়। আপনি কোন জায়গায় ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি না। এর আগে তো আপনি ভয় পাননি, হিন্দুকে কেটে দাও, ভাগীরথীর জলে ভাসিয়ে দাও, তখন তো ভয় পাননি আপনি। আপনার বিধানসভায় দাঁড়িয়ে কেউ বলছেন সেখান থেকে বেরিয়ে একজন বিধায়ক যে আমার কাছে সব থেকে বড় পরিচয় হচ্ছে আগে জাতি, তারপর দল, তখন আপনি ভয় পেয়েছিলেন কি? বোধহয় নয়। আপনার দলের মন্ত্রী বলেছেন যে ইসলামের দাওয়াত দেব, তখন আপনি ভয় পাননি, আপনার মনে হচ্ছে সব তো ঠিকঠাক যাচ্ছে। কিন্তু এখন আপনি ভয় পাওয়া শুরু হলো কি কোথা থেকে? আপনার একটা বিরক্তি দেখতে পেয়েছিলাম আমরা যখন জয় শ্রীরাম স্লোগানের বারবারন্ত শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম স্লোগান দিলে যে আপনি বিরক্ত হন সেটুকু দেখতে পেয়েছি আমরা, কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়লে যে আপনি এত ভয় পেয়ে যান সেটা বোঝা হয়নি।
আপনার কোন জায়গায় ভয় লাগছে মাননীয়া? আর কয়েকটা দিন বাদে রামনবমী, আর সেই রামনবমীর আগে একটা অশান্তি তৈরি করার পরিবেশ তৈরি করা হচ্ছে বলে আজ অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র অভিযোগ না, তিনি রীতিমতো আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের বাংলায় একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গিয়েছে, আমি জানি না কারা কিভাবে কোন দিন থেকে শুরু করলো, কত বছরের পরিশ্রম, যে এখানে আমি হিন্দু বা আমার হিন্দু ভাইয়ের বাড়িতে আক্রমণ হয়েছে, বা আমি হিন্দু আমার হিন্দু বোনের বাড়িতে আক্রমণ হয়েছে, আমি হিন্দু আমার হিন্দু পরিবার বা প্রতিবেশী তারা সমস্যার মধ্যে পড়ছেন, তারা পুজো করতে গিয়ে সমস্যায় পড়ছেন, বা তাদের পুজোকে কেন্দ্র করে সমস্যা তৈরি হচ্ছে, এইগুলো বলা যাবে না। হিন্দু তো কোনো গালিগালাজ নয় মাননীয়া, তাহলে হিন্দু শব্দে ভয় কিসের? আজ শুভেন্দু অধিকারী বিধানসভায় কি বলেছেন, বিধানসভার বাইরে এসে প্রথমেই শোনানো যাক সেই কথা, সেই আশঙ্কার কথা, সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা। তারপর বাকি বিষয়গুলোর দিকে আসছি, কারণ শুধুমাত্র প্রশ্ন করব না, অনেকদিন প্রশ্ন করেছেন আপনাদের সামনে স্বর্ণালী সরকার, কিন্তু উত্তর পাওয়া যায়নি। তাই এবার যেগুলো ঘটছে সেগুলো সরাসরি তুলে ধরব। আপনারা আমাকে জানান না যে আমি যেগুলো তুলে ধরছি, আমি যেগুলো বলছি সেগুলোর সঙ্গে আপনারা সহমত হতে পারছেন না, সেগুলোকে সাপোর্ট করছেন, সমর্থন করছেন না, কোনটা বলবো। তবে তার আগে শুভেন্দু অধিকারী আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে কি বললেন একবার দেখাবো। এবারেও আমরা আশঙ্কা করছি, বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে, হরিণঘাটার নগর উখড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতীর পুজোতে বাধা দেওয়া হয়েছে, দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আপনারা প্রটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফরমা ফিল আপ করবেন না। 24 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা, পারলে আটকে নেই। শুভেন্দু অধিকারী এর আগে অভিযোগ করেছিলেন যে সম্প্রতি এই রাজ্যের বিভিন্ন পকেটে ভারত জেতার পরও হিংসার ঘটনা ঘটে। তাহলে ভাবুন, আমার তো মনে হয় মাননীয় আপনি ভাবুন যে আপনার ভয় পাওয়ার আরো কিছু কারণ রয়েছে কিনা। যে রাজ্যের আপনি মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে দীর্ঘদিন ধরে হিন্দু শব্দ শুনলে নাকি ভয় পায় একটা শ্রেণী, হিন্দু শব্দ শুনলে, জয় শ্রীরাম শুনলে নাকি মনে হয় গালিগালাজ দেওয়া হচ্ছে। তারা তো আবারও একই কাজ করবে, জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছে, হিন্দু শব্দও বলছে। ভারত জিতলে যাদের সমস্যা হয়, ভারত জিতলে যারা হিংসার পরিস্থিতি তৈরি করে, তাহলে সেখানে, এবং সবথেকে বড় কথা, সর্বোপরি কথা, এতদিন যখন এই পশ্চিমবঙ্গের কোনো এক প্রান্তকে কেউ মিনি পাকিস্তান বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন আপনার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু আপনি পাননি। আপনার মনে হয়েছে দিব্যি তো চলছে, সংখ্যালঘু ভোট ব্যাংক রমরমিয়ে দৌড়চ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, লাভ হচ্ছে, তাই তখন আপনার ভয় পাওয়ার কোনো কারণ হয়নি। আজকে বিধানসভাতে এগুলো, এই বিষয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না। যখন এই বাংলায় থেকে, পশ্চিমবঙ্গে থেকে যখন কেউ বলেছে যে প্রত্যেকের উর্দু ভাষা জানা দরকার, ইনশাআল্লাহ একদিন আমরা মেজরিটি সে ভি উপর মেজরিটি হয়ে যাएंगे, তখন আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয়নি। এখন মনে হচ্ছে, এবং সেই জন্য আপনি বিরোধীদের এই কথাগুলো বিধানসভায় বলতে দিতে চাইছেন না। শুভেন্দু অধিকারীরা সহ বিজেপির বিধায়করা যখন আলোচনা চাইছে বিধানসভায় একটা সুষ্ঠু পরিবেশে, সরস্বতী পুজো নিয়ে হোক, দোল নিয়ে হোক, হোলি নিয়ে হোক, তখন কেন পারমিশন দিতে পারছেন না আপনি?
সেগুলো নিয়ে কথা বলার অধিকার কেন থাকছে না বিরোধীদের? নাকি আপনি ভেবেছিলেন যে এগুলো চুপচাপ এভাবে চলতেই থাকবে, মিনি পাকিস্তান হতেই থাকবে, ভারত খেলা জিতলে, ভারত ক্রিকেটের ম্যাচ জিতলে সেখানে হিংসার আবহ তৈরি হতেই থাকবে, আর উর্দুতে কথা বলার জন্য চাপ দিতেই থাকবে, ইসলামী দাওয়াত চলতেই থাকবে, সব ঠিকঠাক চলবে, শুধুমাত্র ভোটের সময় ভোটটা পেয়ে গেলেই কাজ মিটে যাবে? কারণ এবার সুর উল্টো গাওয়া শুরু করে দিয়েছে আপনার সাধের সংখ্যালঘু ভোট ব্যাংক, আপনি বুঝতে পেরেছেন। তাই এই নিয়ে আর কোনো কথাই আপনি শুনতে চাইছেন না বিধানসভায়। চমৎকার। শুভেন্দু নতুন অভিযোগ করেছেন। শুভেন্দুর অভিযোগ যে পুলিশ একটা নতুন করে নাকি ফর্ম দেওয়া শুরু করেছে। এই মুহূর্তে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় আমি স্বর্ণালী সরকার যে খবর আপনাদের দিতে চলেছি, খুব মন দিয়ে বুঝুন যে ভয় পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পুলিশকে কাজে লাগাতে চলেছেন? এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, কারণ আমি এই মুহূর্তে খবর আপনাদেরকে দিচ্ছি। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পুলিশ এখন থেকে নতুন একটা ফর্ম দেওয়া শুরু করছেন, যে কমিটিগুলো যারা রামনবমীর মিছিল বার করবেন তাদের জন্য। শুভেন্দু অধিকারী দিন দুয়েক আগে তিনি বলেন যে এবারে 1 কোটি পুজো হওয়ার সম্ভাবনা, রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 1 কোটি মানুষ রামনবমীর মিছিলে হাঁটবেন। শুভেন্দু অধিকারী এবার বলেছেন যে 1 কোটি মানুষ এবার রামনবমীর মিছিলে হাঁটবেন এবং প্রায় 2000 রামনবমীর মিছিল বেরোবে রাস্তায়। কিন্তু তার জন্য নাকি পুলিশকে কাজে লাগানো হচ্ছে সেখানে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য, বা হয়তো একটাও মিছিল যেতে বেরোতে না পারে তার জন্য। শুভেন্দু অধিকারীর অভিযোগ একটা ফর্ম নাকি দেওয়া হচ্ছে সমস্ত কমিটিগুলোকে। কি আছে সেই ফর্মে? সেই ফর্মে আছে যে আপনি কোন রুট দিয়ে যেতে চান সেই রুটটাকে ক্লিয়ারলি মেনশন করুন। এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু এরপর কি রয়েছে? এরপর রয়েছে ওই কমিটির নাম, পুজোর জায়গা, মিছিলের জায়গা, সেক্রেটারি বা প্রেসিডেন্টের নাম, মোবাইল নাম্বার, সেগুলো অ্যাড করতে হবে। এখানেও বিতর্ক নেই। ধরে নিলাম এটাও অ্যাড করে দেওয়া হলো যে আমি যদি কোনো মিছিল অর্গানাইজ করতে চাই তাহলে আমার নাম, মোবাইল নাম্বার, আমার পরিচয়, আমার পিতৃ পরিচয় বা যাবতীয় যা যা কিছু রেকর্ড সমস্ত পুলিশ চাইছে আগে থেকে, চলো তাও দিয়ে দিলাম। যাত্রাপথ, সফরের রাস্তা, মিছিল কোন রাস্তা দিয়ে যাবে তাও চাওয়া হয়েছে, তাও দিয়ে দিলাম। কিন্তু একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ অভিযোগ শুভেন্দু অধিকারীর, তিনি বলছেন যে এই ফর্মে নাকি একটা কলাম রাখা হয়েছে যেখানে ফিল আপ করতে হবে যে ওই রুটে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে কিনা, কোনো মুসলিম মহল্লার নাম আছে কিনা, কোনো মসজিদ আছে কিনা, এটাও নাকি পুলিশ জানতে চাইছে। হাস্যকর অভিযোগ, হাস্যকর দাবি পুলিশের, যে পুলিশ নাকি জানতে চাইছে যে ওই রুটে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে কিনা, মুসলিম মহল্লা আছে কিনা, অর্থাৎ মসজিদ আছে কিনা, মুসলিম মহল্লা আছে কিনা, সেটাও নাকি পুলিশ জানতে চাইছে। জেনে পুলিশ করবেটা কি করবে পুলিশ জেনে? এগুলো পুলিশের নিজের জানার কাজ। এরপর তো পুলিশ বলবে, আরো বেশি বলবে যে এবার জানান যে ওই রামনবমীর মিছিলে কজন পণ্ডিত থাকবে, কতগুলো চাল, কলা, ফুল, মালা থাকবে। আমি জানি না যে পুলিশ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপ মাপতে চাইছে। যদি মাপতে চায় তাহলে এমন পুলিশের ডুবে মরা উচিত, যারা সামান্য মিছিল আটকানোর জন্য জন্মবৃত্তান্ত চেয়ে রেখে দেয় যে যদি যাতে কোথাও কোনো অশান্তি হয় তাহলে আগে এদের উপর ব্যবস্থা নেওয়া যাবে এবং সেটাকে দেখিয়ে আরো 10 জায়গায় মিছিল বন্ধ করানো যাবে। অথচ যে রুটে যাচ্ছে সেই রুটে যদি কোনো সেরকম কোনো নির্দিষ্ট মহল্লা থাকে তাহলে তাদের থেকেও কি সমানভাবে তথ্যগুলো নিয়ে রাখছে পুলিশ? যদি রামনবমীর রুটে অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, অন্য কোনো মহল্লা থাকে, তাহলে তাদের থেকেও কি সেম ভাবে সেই ডকুমেন্টস, সেই নাম, সেই নাম্বার, আধার কার্ড সব জমা রাখছে পুলিশ? না। অভিযোগ শুভেন্দু অধিকারীর যে শুধুমাত্র নির্দিষ্ট একটা অশান্তির ষড়যন্ত্র করার জন্যই, অশান্তির ছক কষার জন্যই পুলিশকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা পরিস্থিতি তৈরি করছেন। অভিযোগটা অমূলক নয়, তা স্পষ্ট হয়েছে সরস্বতী পুজো থেকে। এর আগেও বারবার করে আমরা দেখেছি, একাধিকবার শুধুমাত্র টার্গেট থাকে হিন্দু পুজো, হিন্দু উৎসব, হিন্দুদের আচার অনুষ্ঠান,
দোলের দিন সাঁইথিয়া হিন্দুদের উপর আক্রমণের অভিযোগও উঠেছে, আর সেই নিয়ে বিধানসভায় বিজেপি বিধায়করা সরব হতেই তাদের বলতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, হিন্দুদের ওপর অত্যাচারের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, এমনকি যে মুলতবি প্রস্তাব তারা নিয়ে এসেছেন, ভাবুন মুলতবি প্রস্তাব হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে, আর সেখানেই হিন্দু শব্দ নাকি কেটে দেওয়া হয়েছে বিধানসভায়। তাহলে কার ওপর অত্যাচার? আমি, তুমি, XYZ, ইলি মিলি চামিলি, কার ওপর অভিযোগ, কার ওপরে আক্রমণ হয়েছে কেউ জানে না, কারণ অভিযোগের মুলতবি প্রস্তাব রয়েছে বিধানসভায়, কিন্তু সেখান থেকে হিন্দু নাম নাকি কেটে দেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। শুনুন। আমি আপনাদের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিরোধী দল যে প্রস্তাব এনেছিল সেটা মনে হয় রাখাটা দরকার। যে প্রস্তাবের উপরে কাচি চালিয়ে আজকে একটি বিবৃতি আমাদেরকে পড়তে দেওয়া হয়েছিল। সাঁইথিয়ায় দোলের দিন পাথর ছোড়া হলো, 3 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, ফলে এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা এবং সরকারের বিবৃতির দাবি আমরা করি, এবং সেক্ষেত্রে স্পিকার সাহেব সরকারের তরফ থেকে বিবৃতি এবং আলোচনা নাকচ করে দেওয়ার জন্য আমরা আজকে এই হিন্দু বিরোধী যে সরকার বা দল বিধানসভার অভ্যন্তরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা বিধানসভা থেকে ওয়াকআউট করি। অতএব সরস্বতী পুজোর ক্ষেত্রেও যা হয়েছিল, সরস্বতী পুজোতে বাধা দেওয়া হবে, সামনে কোথাও গোরস্থান আছে বলে, শান্তি বিঘ্নিত হবে বলে, মাজার আছে বলে সরস্বতী পুজো বন্ধ করে দিতে বলা হবে, বা কোনো কলেজের দীর্ঘদিনের সরস্বতী পুজো সেখানকার কোনো লোকজন এসে বলবে নির্দিষ্ট এলাকা থেকে প্রিন্স আনোয়ার সাথে বেরোনো যাবেন এলাকায় সরস্বতী পুজো করলে, এগুলো সমস্ত শুনতে হবে, দেখতে হবে। মিনিমিনি মিডিয়া খবর করবে না, আমরা খবর করি, আমরা দেখাই যেগুলো ঘটে, যে অভিযোগগুলো সাধারণ মানুষ করেন সেগুলো দেখাই, অথচ সেগুলো নিয়ে আলোচনা করা যাবে না, ডিসকাশন করা যাবে না বিধানসভাতে। বেছে বেছে টার্গেট করা হচ্ছে নির্দিষ্ট কিছু পুজো, কিছু উৎসবকে। 14 বছর ধরে সংখ্যালঘু তোষণের চেষ্টা চালিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবারও যখন দেখছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়েছে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, তখন তার পাল্টা পোস্টার দিতে হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, কেন্দ্রে কেন পূর্ণমন্ত্রী নাই? আরে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের অর্থ বুঝছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আসলে এতদিন পর্যন্ত যেগুলো ভাবছিলেন যে কোনোদিনই সম্ভব নয়, সেটা হচ্ছে। আর সরস্বতী পুজোয় আক্রমণ হলে, কোনো পুজোয় আক্রমণ হলে, বিসর্জনে আক্রমণ হলে, কোনো উৎসবে বাধা দেওয়ার চেষ্টা করলে, পারমিশন না দেওয়ার চেষ্টা করলে, সেগুলো নিয়ে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। সাধারণ মানুষ জানতে, বুঝতে, শিখতে শুরু করে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী এতদিন যাদেরকে চোখে পট্টি পরিয়ে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছিলেন, তারাও এবার বুঝে গেছেন যে আসলে সবটাই ছিল মুখোশ। অতএব বিপদ হচ্ছে বই কি। এতদিন ধরে 14 বছর ধরে চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই 14 বছরের চেষ্টার রেজাল্ট কি? আজকে একটা মারাত্মক জিনিস দেখাবো আমি আপনাদেরকে। 14 বছর ধরে মুখ্যমন্ত্রীর কোট আনকোট দুধেল গাই বানিয়ে রাখার চেষ্টা নির্দিষ্ট সম্প্রদায়কে, আর আজকে চোখ খুলে যাওয়ার পর, সাদাকে সাদা কালোকে কালো বুঝতে পারার পর, সেই নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট কমিউনিটির তরফ থেকে কি রিয়াকশন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? কেন ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন পুলিশকে কাজে লাগাতে হচ্ছে? কেন রামনবমীর মিছিলকে আটকানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে হচ্ছে? পরিষ্কার করে দিচ্ছি জাস্ট দুটো বক্তব্যে। প্রথমে শোনাই 14 বছর ধরে টানা তোষণের চেষ্টা, আর তারপর শোনাবো যে আজ বিরুদ্ধ শটটা কি আসছে। শুনুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাঠি খাওয়া উচিত। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, তাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে, ভালো রেখেছেন। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। আর ফুরফুরার পিসজাদা তোহা সিদ্দিকী বলে আমি 4টা দিয়ে এলাম,
কতজন গিয়েছিল কতজন যায়নি, ড্যামি পীরজাদা বানানো হয়েছে, ড্যামি পীরজাদা, যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তিনি যে ফুরফুরা শরীফে যে প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন, এলাকার টাকাও যে দেন টাকা দিয়েছেন, কিন্তু সে টাকা দিয়ে কোথায় দিলেন? যদি রাহুল বোনের হাতে ঠেলে দেওয়া হয় তাহলে কি কাজ কাম হবে? যারা মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তাদের ঢোকে 1200, আর যারা মমতা ব্যানার্জির জন্য দুহাত তুলে মানে ইয়ে করে, মানে দোয়া চায় বা এই রোজা রাখে মমতা ব্যানার্জির জন্য, তাদেরকে দেয় 1000, আর যে মমতা ব্যানার্জির 14 গোষ্ঠী পার করে তারা পায় 1200। অতএব বিষয় স্পষ্ট, এতদিন ধরে যাদেরকে ভুল বুঝিয়ে শুধুমাত্র তোষণ করে কিছু ভাতা দিয়ে বা ভুল বুঝিয়ে যাদেরকে অন্ধ করে রাখা হয়েছে, তাদের চোখের উপর থেকে মুখোশটা, সেই পট্টিটা খসে গেছে। এই মুহূর্তে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন রাজনৈতিক কর্মী কাশেম আলী এবং রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। তবে তার আগে তিনজনের কাছে আসার আগে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আমি সরাসরি আজ তথাগতবাবু আপনার কাছে আসবো। হঠাৎ করে সবকিছু ছেড়ে যখন হিন্দু ঐক্য দেখতে পাচ্ছি আমরা গোটা দেশ জুড়ে, সেই সময়তে বাড়তি অ্যাটেনশন, বাড়তি নজর দেওয়ার প্রয়োজন পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফের ওপর, যেখান থেকে বিভিন্ন আমি অভিযোগগুলো কিছুক্ষণ আগেই শোনালাম। ফুরফুরা শরীফের উপর বাড়তি নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদিকে ফুরফুরা শরীফের উপর বাড়তি নজর, আর অন্যদিকে রামনবমীর মিছিলকে আটকানোর জন্য নাকি মারাত্মক প্ল্যান কষা হচ্ছে, তাও আবার পুলিশকে কাজে লাগিয়ে মারাত্মক ষড়যন্ত্র কষা হচ্ছে। আজকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। হঠাৎ করে রামনবমীর মিছিলকে আটকানোর জন্য এত তৎপর হয়ে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে দুটো একসঙ্গে চলছে, সংখ্যালঘুকে আরো কাছে টানো, আরো তাদের মন পাওয়ার জন্য মরিয়া চেষ্টা, মরণ ঝাপ, মরণ কামড়, আর অন্যদিকে রামনবমীর মিছিল, সেই মিছিলকে আটকানোর জন্য প্রশাসনিক লেভেল থেকে নাকি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। এত ভয় রামনবমীর মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের? প্রশ্ন হচ্ছে যে এই প্রক্রিয়াটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আরম্ভ করেছিলেন? অতএব ফুরফুরা শরীফ অথবা রামনবমীর ব্যাপারে কিছু বলবার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেকার কথা বলি। সিপিএম আমলে এই একই রকম তোষণ হয়েছিল, খালি এই রকম একটা নির্লজ্জ স্তরে এটাকে নিয়ে যাওয়া হয়নি। আমার মনে আছে 2010 সালে যখন সিপিএম ক্ষমতায়, তখন দেগঙ্গায় যে সদ্য প্রয়াত ওখানকার যে সাংসদ ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, এরকম দাড়ি, তিনি একটা দাঙ্গা লাগিয়েছিলেন এবং সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে যখন দিল্লি থেকে বিজেপি একটা দল পাঠিয়েছিল জনসভা করবার জন্য, তখন তাদের ঝাড়ু জুতো এই সমস্ত দেখানো হয়েছিল। আজকে যারা ক্ষমতায় আছেন তারা তো সিপিএম এর মেধাবী ছাত্রী, তারা জিনিসটাকে উঁচু পর্দায় নিয়ে গেছেন, একেবারে লিমিটে নিয়ে গেছেন। এবং আজকে যে পরিমাণ মুসলমান তোষণ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, তার ধারে কাছে কিছু আগে দেখিনি। এই ফুরফুরা শরীফে গিয়ে উল্টে পড়া, উনি তো বলেছিলেন ফুরফুরা শরীফে রেল লাইন নিয়ে যাবেন, সেটার কি হলো? তো এই ফুরফুরা শরীফ, এর পরে যাবেন ঘুটিয়ারি শরীফ, তারপরে কোন শরীফে আমি যাবেন জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াটা চালিয়ে যাবেন। কারণ উনি জানেন ওর জীবন কাঠি, সেই রূপকথায় জীবন কাঠি মরণ কাঠি ছিল না, উনি জানেন ওর জীবন কাঠি হচ্ছে মুসলমানের ভোট। মুসলমানের ভোট পেতেই হবে, ওকে পেতেই হবে, 100% পেতে হবে। মনে হচ্ছে যে জীবন কাঠিটা একটু টলমল করছে, জীবন কাঠিটাকেও রিচার্জ করাতে হচ্ছে, জীবন কাঠিটা ঠিক পথে যাচ্ছেন এবং সেই জন্য পাশাপাশি অন্য প্ল্যানও নিতে হচ্ছে রামনবমীর মিছিল আটকানোর জন্য এরকম মানে ষড়যন্ত্র। এই ব্যাপারটা না, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কারণ জীবন কাঠি যাই হোক না কেন, 100% বেশি তো ভোট উনি পাবেন না, মুসলমানের ভোট 100% বেশি তো পাবেন না, আর সেটা তো পেয়েই বসে আছেন। তারপরে কি করবেন?
আজকে তো হিন্দু সংঘবদ্ধ হচ্ছে। হিন্দু সমাজকে যেভাবে অপমান করেছেন, যেভাবে হেনস্থা করেছেন, যেভাবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে পরিণত করেছেন, যেভাবে তাদের চাকরির সুযোগ হরণ করে নিয়েছেন, যেভাবে ওবিসি তালিকাতে জোর করে মুসলিমদের ঢুকিয়েছেন, সেগুলো তো কেউ ভুলবে না। আজকে সেই জন্য সত্য কখনো চাপা থাকে না। আপনি কি বলছেন যে হিন্দুদের ঘুমটা ভেঙে গেছে, হিন্দুরা যে আজকে আর ঘুমোয় না, হিন্দুরা যে আজ আর ঘুমিয়ে নেই, হিন্দুরা যে আজকে আজ আর ঘুমন না, হিন্দুদের ঘুম যে ভেঙে গেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, সেই জন্যই ভয়? সেটা বুঝে গেছেন, কিন্তু এর মধ্যে একটা আছে ব্যাপার আছে যে ঘুম ভাঙানোটা এত সহজ ছিল না। গত ৭৫ বছর ধরে স্বাধীনতার সময় থেকে একদিকে গান্ধীবাদী, অন্যদিকে বামপন্থীরা প্রচার করে এসছে মুসলমান অন্যায় করলেও কিছু বলা যাবে না, মুসলমানের অন্যায় সবসময় চেপে রাখতে হবে, যাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে। হিন্দুর জন্য একরকম আইন, মুসলমানের জন্য একরকম আইন। এই যে আমাদের পাশের দেশ বাংলাদেশে এত হিন্দু অত্যাচারিত হলো, ১ কোটির ওপর হিন্দু ওখান থেকে বিতাড়িত হয়ে ভারতে চলে এলো, আর যে কত মেয়ে যে ধর্ষিতা হলো, নিরুদ্দেশ হয়ে গেল, খুন হলো, কত লোকের সম্পত্তি চলে গেল, সেটা সম্বন্ধে কেউ একটি কথা বলতো না। আমি একটু নিজের হয়ে গর্ব করতে পারি যে এই বিষয়ে প্রথম পূর্ণাঙ্গ বই আমি লিখেছি, যা ছিল আমার দেশ। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সত্য কখনো চাপা থাকে না। ৭৫ বছর বাদে এই সত্যটা বেরিয়ে এসেছে একদম, যে হিন্দুকে আর হিন্দুর মুখের ওপর পা দিয়ে আর চলা যাবে না। একদম একদম, এটা এই সার সত্যটাই বোধহয় বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ তথাগত বাবু। আমি সরাসরি এখানে চলে আসি, তরুণ রয়েছেন, কাশেম রয়েছেন, এক এক করে আসবো। তরুণ, রামনবমীর মিছিল, সেখানকার রুট আমি আজ অব্দি শুনিনি, এর আগে শুনেছিলাম অনেক মিছিল নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা অনেক মিছিল করেছেন। মিছিল করলে মূলত পুলিশের পারমিশন দরকার হয়, রুট জানানোর দরকার পড়ে, কিন্তু সেই রুটে কি কি আছে, সেখানে কোনো মুসলিম মহল্লা আছে কিনা, সেখানে কোনো মসজিদ আছে কিনা, সেই এই মিছিল কারা অর্গানাইজ করছে, তাদের পরিচয় কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের প্যান আধার, মানে এইটা কি চলছে, মানে পুলিশকে কাজে লাগিয়ে এইভাবে একটা মিছিলকে নিয়ন্ত্রণ করা, আমি জানি না এটা কিভাবে সম্ভব হচ্ছে। তরুণজ্যোতি, পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, ধর্মীয় অধিকার থাকে না, এটা হিন্দুরা বুঝে যায়, যত তাড়াতাড়ি তত ভালো। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলেই তো অনুমতি লাগছে। পুলিশের কথা বলি আমি, হিম্মতলাল কেস 1973 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে রাইট টু অ্যাসেম্বলি ইজ এ ফান্ডামেন্টাল রাইট। আমি পুলিশকে বড়জোর ইনফর্ম করব যে আমি এটা প্রোগ্রাম করছি, অনুমতির ব্যাপার থাকে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের অনুষ্ঠান করতে গেলে অনুমতি লাগে। পশ্চিমবঙ্গে দেখাও তো তাজিয়া বের করতে গেলে অনুমতি লাগে কিনা। জাস্টিস দীপঙ্কর দত্ত যখন ক্যালকাটা হাইকোর্টে ছিলেন, একটা মামলার কথা বলছি, সেই মামলাতে তাজিয়া বের করতে গেলে কি একই রকম পারমিশন লাগে না, যে কোনো হিন্দু পাড়া আছে কিনা, লাগে না, কিছু লাগে না। প্রশ্নটা বলছি আমি, প্রশ্নটা আমি বলছি, মসজিদ আছে কিনা, কোনো আরে বাবা আমি বলছি, আমি বলছি কথাটা বন্ধ, এরকম হয় নাকি কখনো? আমি বলে দিচ্ছি আমাদের ডেমোক্রেসি এটা কি বলে, আমাদের গণতন্ত্র বলে? পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি আছে নাকি? তুমি কি মূর্খের স্বর্গে বাস করছো? পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি চলে, অটোক্রেসি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেমোক্রেসি মানেন, আমি না। জাস্টিস দীপঙ্কর দত্ত কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বলেছিল দুর্গাপুজোর সময় শস্ত্র পুজোর একটা অংশ, সেই শস্ত্র পুজোর অনুমতি দেওয়া হয়নি। একদল যায় কলকাতা হাইকোর্টে, জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চ, তখন জাস্টিস দীপঙ্কর দত্ত জিজ্ঞেস করলো, অর্ডারে এখন কোটেশন আছে এখনো, যে তাজিয়া বেরোয় অনুমতি চাওয়া হয় কি? রাজ্য সরকার বলেছিল না, বলে এই ক্ষেত্রে কেন আটকানো হচ্ছে, দিয়েছিল। দেখো আমরা গান্ধারীকে আয়না দেখাচ্ছিলাম, ভুল করছিলাম। গান্ধারীর পট্টিটা খুলে দিয়েছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলে দিয়েছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। এই সরকারটা কাদের সরকার? হুমায়ুন কবির পরিষ্কার বলে দিয়েছে এই সরকারটা যে 30% সরকার, কারণ হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমায়, মুসলমানরা ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায়। তিনি বলে দিয়েছেন হিন্দু অধ্যুষিত অঞ্চলে হিন্দুরা ভোট দিতে যায় না, মুসলমানরা উল্টো দিকে 90% ভোট করে। শেষ করতে দাও, শেষ করতে দাও, শেষ করতে দাও। দেখো আর একটা কথা তোমরা বলছো, তোমরা কথা বলছো এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেছেন, সেটা নিয়ে খবর হচ্ছে। সোনালী বলো, তুমি মন্দিরে যাচ্ছ বা আমি মন্দিরে যাচ্ছি, এটা কি খবর হতে পারে? কোনো পারে না তো।
আমি আমার ধর্মীয় স্থানে যাব, কোয়াইট নর্মাল। পবিত্র রমজান মাস চলছে, একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি ফুরফুরা শরীফে যাবেন, সেটা নিয়ে আবার খবর কিসের? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হিন্দু মনে করি না। কেন মনে করি না? তিনি যদি যেতেন হিজাব পরে যাওয়ার কি দরকার ছিল? সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রী গেছিলেন তো মসজিদে, তিনি তো টুপি পরে যেতে হয়নি তাকে। এটা আপনাদের অভিযোগ, আপনারা বলতে পারেন উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, আমি জানি না এখানে এটাও বলেছে স্বর্ণালী। 10 সেকেন্ড দাও, 10 সেকেন্ড আমি চণ্ডীপাঠ 10 সেকেন্ড দাও, 10 সেকেন্ড দাও, 10 সেকেন্ড দাও, 10 সেকেন্ড দাও। একটা হিন্দু ব্রাহ্মণ কন্যা, তাকে হিজাব কেন পড়তে হয়? ফার্স্ট প্রশ্ন। রেড রোডে দাঁড়িয়ে তিনি কেন বলেন যে আমি কাফের নই, কাফেরদের সাথে লড়তে হবে? রেড রোডে দাঁড়িয়ে তিনি মুসলিম সংগঠনের একটা ঈদের প্রোগ্রামে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। যে বলে সে হিন্দু, ইয়ার কি হচ্ছে আমার সাথে? কাসিম আলীর কাছে আসছি, সরাসরি কাসিম আলীর কাছে আসছি। আমার বক্তব্য হচ্ছে সত্যি কি এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এটা কি আদৌ প্রয়োজনীয়তা ছিল? আপনার বাড়ির সামনে দিয়ে যদি রামনবমীর মিছিল যায় আপনাদের সমস্যা হবে, না মিছিলে যারা হাঁটছে তাদের সমস্যা হবে? নাকি আজ পর্যন্ত এরকম কিছু এর আগে কখনো দেখেননি, কখনো হয়নি? বা আপনার বাড়ির সামনে দিয়ে, আমার বাড়ির সামনে দিয়ে কোনোদিনও কি তাজিয়া যায়নি? তাতে কি আমার সমস্যা হয়েছে নাকি আপনাদের সমস্যা হয়েছে? এটা কিভাবে এটা কি করে সম্ভব হচ্ছে? এখন নতুন করে কোন কোন সংজ্ঞা তৈরি হচ্ছে? তরুণজ্যোতিদার সাথে আমি একমত। 34 বছরের সিপিএম মুসলমানদেরকে ফুটবল মনে করত, ফুটবল। সিপিএমের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধুনিক হয়েছে। আধুনিক বলতে কি? একটু হিজাব পরেছে, ঘোমটা টেনেছে। আর গ্রামীণ এলাকায় আমার যারা মুসলমান চাচা বাপজান চাচাজিরা আছে, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যাদের শিক্ষা নেই, হ্যাঁ, চেতনা নেই, তারা ভেবেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া নয়। 34 বছরে সিপিএম আমাদের ফুটবলের মতো ব্যবহার করেছিল। মমতা একটু আধুনিক হয়ে ঘোমটা টেনে হিজাব পরে, নামাজ না পড়ে, রোজা না রেখে ওই ববি হাকিমের পাশে দাঁড়িয়ে কিংবা ফুরফুরা শরীফে কাসেম সিদ্দিকীদের পাশে দাঁড়িয়ে ইফতার খুলছেন। ইফতার খুলুন, কিন্তু পশ্চিমবাংলায় মুসলমানরা জানতে চাইছে আর কতদিন আমরা ফুটবল হব। 34 বছরে সিপিএম যেমন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করতে পারেনি, মুসলমানদের কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। আচ্ছা, 607খানা সরকারি স্বীকৃত মাদ্রাসা আছে, তরুণজ্যোতিদা জানে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, মাদ্রাসা বোর্ড আছে, সেখানে 14,000 শিক্ষক নিয়োগ তিনি করতে পারেননি। আজকের এই তাজিয়া নিয়ে একদিন দেখতাম যে মহরমের তাজিয়া যাচ্ছে, দুপুরবেলা সন্ধ্যাবেলা দুর্গা মায়ের ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছে। আজ থেকে 14-15 বছর আগে আমরা দেখতাম। আজকে দেখুন মহরমের তাজিয়া আলাদা দিনে যায়, আর দুর্গা ঠাকুরের শোভাযাত্রার জন্য কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, অনুমোদন নিতে হয়। আমাকে বলতে দিন দিদি, আমার বাড়ির সামনে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি যে আমাকে রামের প্রতি শ্রদ্ধা জানাতে বা রামনবমীতে মিছিলে হাঁটতে গেলে তরুণজ্যোতিদা আমাকে তিলক পড়ার জন্য জোর করবে না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ঘোমটা টেনে ইফতার পার্টিতে যাচ্ছেন। আমি রামকে শ্রদ্ধা করি। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক, রাম কারোর কাছে ভগবান রূপে পূজিত হয়েছে। এটাই তো আমাদের দেশ, এটাই তো আমাদের সংস্কৃতি। দিদি দিদি আমাকে বলতে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ এবং তুষ্টিকরণ করে কি করেছে? গত বছর মালদার কালিয়াচকে ময়রমের শোভাযাত্রার সময় পাশে মালদার কালিয়াচকে তুষ্টি বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একটি মন্দির ছিল, সেখান দিয়ে মহরমের তাজিয়া বা শোভাযাত্রা যাবে বলে সেই মন্দিরকে তিনি কাপড় দিয়ে ঘিরে দিয়েছিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এই দ্বিধাচারিতা করে, এই দ্বিমত তৈরি করে, ভাগাভাগি তোষণ এবং তুষ্টিকরণ করে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন। দরকার কি পড়ল হঠাৎ করে? যাই হোক, আমি একটা কথা বলি, আমাদের রাজ্যে 1 কোটির মানুষ রাস্তায় হাঁটবেন, 20,000 মিছিল হবে, এতে সমস্যার জায়গা কোথায়? কারো সমস্যা হওয়ার কথা না। আমি এই কথাই বলছি যে 2014 সালের পর থেকে বেশি করে আমাদের রাজ্যে 24/7 একটা রাজনৈতিক দল রাত দিন 24 ঘন্টা তারা ধর্মের রাজনীতি করে। তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্মের রাজনীতি করার অভিযোগ করে। শোনো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি বলিনি ভাই, তোমার বেলা আমি বলিনি, আমি আমাকে বলতে দাও। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ধর্মের রাজনীতি করতে হয় না, বহুজন হিতায় রাজনীতি এটা করলেই আমাদের হবে। সকল ধর্মের মানুষের সহাবস্থান, সাংবিধানিকভাবে একটা নির্বাচিত সরকার, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ঈসাই যত ধর্মের মানুষরা হোক না কেন,
তাদের নিজের নিজের ধর্মাচার, নিজের নিজের উৎসব যাতে পালন করতে পারে, সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার সেই কাজটাই করছে। সেই কাজটাই করছে। কোন রাজনৈতিক দলের সুপ্রিমো একটা নির্দিষ্ট কমিউনিটিকে দুধেল গাই বলে? আমি তোমাকে বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে কালী পুজো একজন, আপনি যদি পবিত্র রমজান মাসে যদি রোজা করে, আপনি রোজা করে আল্লাহর নামে শপথ নিয়ে বলুন তো, আমরা কি দুধেল গাই? আমরা কি মমতা ব্যানার্জি? শুনুন আমরা কিন্তু যে সত্যটা স্বীকার করুন না উন্মাদ কাশেম দা, যে সত্যটা স্বীকার করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলো স্কিম সেগুলো শুধু মুসলিমরা পায়। আপনি কি মিথ্যাচার করছেন? আপনি কি মিথ্যাচার করছেন? কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে নরেন্দ্র মোদী কি শুধু হিন্দুদের দিয়েছে নাকি? কাশেম ভাই, নরেন্দ্র মোদী শুধু হিন্দুদের দিয়েছে? মুসলমানরা সবথেকে প্রদেশে উপকার পেয়েছে, উপকার পেয়েছে। 89 খানা মসজিদে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং মমতা ব্যানার্জি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বাংলার কালিয়াচক থেকে মমতা ব্যানার্জি আজিজুল দা, আপনারা তো বলেন যে আমরা উত্তরপ্রদেশ নই, তাহলে আজকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করতে হচ্ছে কেন? দিই না উত্তরপ্রদেশকে, দেব না উত্তরপ্রদেশ। তাহলে রুট জানতে চাইছেন কেন? বুলডোজার রাজ্য হতে দেব না ওই রাজ্যকে, এটা জেনে রাখুন। মহল্লা জানতে চাইছেন দেব না আমরা। মহল্লার সঙ্গে সঙ্গে মসজিদ জানতে চাইছেন কেন? এই বাংলা আসলে আপনাদের প্ল্যান হচ্ছে রামনবমীর মিছিলকে বন্ধ করা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসলে কি উদ্দেশ্য হচ্ছে রামনবমীর মিছিলকে বন্ধ করা, লাগাম পরানো, নাকি আরো ভয়ঙ্কর আসলে রামনবমীর মিছিলকে সামনে রেখে আবারও দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির আবহ তৈরি করে দেওয়া, যাতে সেই আবহ, সেই আগুনে 2026-এর ভোটের তরি পার করা যায়? কোন রাজনীতি করছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন রাখলাম। সময় একদম শেষ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।